ঘৃণায় বিকৃত হলো মুখ। প্রচণ্ড কাঁপছে কোমল দেহ। শাওলিন বিশ্বাস করতে পারল না কেমন বিচ্ছিরি দৃশ্য দেখল। দুহাতের আড়াল থেকে কাতর মুখটা বের করবে, হঠাৎই ঠক ঠক। চকিতে চোখ দুটো দরজার দিকে পড়ল। কে এসেছে? এবার কি তাহমিদ? শব্দটা বাড়ছে, ক্রমাগত ঠক ঠক হচ্ছে। শাওলিন মৃদু পায়ে ঢোক গেলে আস্তে করে দরজায় কান পাতে। শব্দটা শুনতে চায়, কিন্তু আশ্চর্য হয়ে লক্ষ্য করে শব্দটা আর নেই। বুকের ভেতর খামচে উঠল ভয়। প্রচণ্ড আতঙ্কে শিউরে উঠল শাওলিন। তবু সাহস সঞ্চয় করে ছিটকিনিটা নিঃশব্দে খুলে দিল। অল্প খুলে যাওয়া দরজার বাইরে যখন তাকালো, দু চোখ বিস্ফোরিত হলো। আতকে ওঠা কণ্ঠে শাওলিন বলল, তাসফিয়া, তুমি তুমি এদিকে কী করছো? প্রশ্নটা শুনে চোখ ডলা থামায় তাসফিয়া। বড় বড় চোখ দুটো ঘুমে সরু দেখাচ্ছে। একটা ছোট্ট হাই তুলে বলল, ভাইয়া পাঠিয়েছে, তোমার কাছে থাকতে বলল। তুমি নাকি ঘুমোতে পারছো না, তাই এখানে পাঠিয়ে দিল। শেষ কথাটা শুনতে দেরি, সঙ্গে সঙ্গে দরজার বাইরে তাকায় শাওলিন। পৌঁছে দিল। শব্দ দুটো ওকে বুলেটের মতো বিঁধেছে। কে ছিল তা বুঝতে বাকি রইল না, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে ব্যাকুল দৃষ্টি ফেলে দেখল সেখানে কেউই নেই। যে ছিল সে প্রস্থান করেছে। ব্যর্থ চাহনিতে তাসফিয়ার দিকে তাকায় শাওলিন। হালকা গলায় ধীরভাবে শুধল, মানুষটা কে ছিল তাসফি? কোন ভাইয়া? তাসফিয়া সরলভাবে বলে উঠল, বড়জন, সবার বড় ভাইয়া। বুকের হৃৎপিণ্ড যেন মোচড় দিয়ে উঠল, কান আরও গরম। শাওলিন সহসা কিছু বলল না, এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠান্ডা গলায় শুধাল, শোয়েব। নাম উচ্চারণ করতেই যেন কান দুটো ঝিমঝিম করে উঠেছে। বুকের ভেতর অস্থির দামামা, হাত দুটো থরথর করে কাঁপছে। মুষ্টি জেগে থামিয়ে রাখলো কাঁপুনিটা। তাসফিয়া সম্মতিতে মাথাটা হ্যাঁ বোধক নাড়িয়ে বলল, হ্যাঁ ভাবি, শোয়েব ভাইয়া। এরপর আর কিছু বলার নেই। এই ব্যক্তি শেষটুকু দিয়ে নির্ভরতা পৌঁছে দিয়েছে। একটু আগে যে নৃশংস ব্যাপারটা ঘটে গেছে, তার সুরক্ষা নিশ্চিতে তাসফিয়াকে এখন পাঠানো হয়েছে। তাসফিয়া হয়তো কিছুই জানে না, কিন্তু উক্ত ব্যক্তি জানে। এই মুহূর্তে শাওলিন ভীতগ্রস্ত। পরিস্থিতি ও পরিবেশের কাছে একদম অচল। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবে না, আবার রাতে ঘুমটাও হবে না ঠিক মতো। শাওলিনকে চুপ দেখে উদ্বিগ্ন চোখে তাকালো তাসফিয়া। ভাবির অন্যায় মৃদু ঝাঁকুনি দিয়ে প্রশ্ন করে উঠল, কি হয়েছে ভাবি, তুমি এখনও ঘুমাওনি কেন? ছোট বোনের মতো সরল মেয়েটার প্রশ্নে শাওলিন হেসে তাকায়। দরজার ছোট্ট ছিটকিনিটা তুলে দিতে দিতে বলল, কিছু হয়নি, পরিবেশ বদলালে ঘুম হয় না, একটু অস্থির লাগে, তখন হাঁটাহাঁটি করি। তোমার সেই ভাইয়া আমাকে চেনেন? আজ তো কথাবার্তা পরিচয় কিছুই সেভাবে হয়নি। উনি কি করে জানলেন আমি এখনও জেগে আছি? ঠিক ঘুমোতে পারছি না, কিছু একটা সমস্যা হয়েছে? শাওলিন ইচ্ছে করে একটু আগের ঘটনা, চেনা পরিচয়ের সত্যটা গোপন করল। ওর মুখ থেকে শুনতে চাইছে সেই ব্যক্তি কীভাবে সবটা সামাল দিয়েছে ওকে। তাসফিয়া দোনমনা করল না, সরল কণ্ঠে বড্ড চপলভাবে জানালো, ভাইয়া অনেকক্ষণ ধরেই তোমার পায়ের শব্দ পাচ্ছিল। এই নিচের রুমটাই তার রুম। তুমি যে প্রচণ্ড টেনশনে পায়চারি করছো, এটা বুঝতে দেরি হয়নি। তারপর আমাকে কল দিল, সবটা জানালো। বাকিটা তো বুঝতেই পারছো, চলে এসেছি। কথায় কিছুটা অন্যমনস্ক হলো শাওলিন। মুহূর্তে তাসফিয়া কি একটা বুঝে চট করে আরেকটা ব্যাপারে বলে উঠল। প্রসঙ্গটা ফিচেল হাসিতে জানালো, শোনো, তুমি যে খাস পরিচিত নও, কথা হয়নি, বিষয়টা ঠিক তা না। মানুষটা সবার প্রতি সজাগ যত্নশীল, সেটা নানি হোক, বাইরের কেউ হোক, অথবা বাড়ির কাজের লোক। এটাকে মন্দ কিছু ভেবো না। হয়তো চিন্তা করছো, চিনি না জানি না, অথচ আমার প্রতি খেয়াল কেন? তাহলে একটা ঘটনা বলি। এই তো আজ রাতেরই ঘটনা। আমি তখনও জেগে। তুমি তখন দরজা লাগিয়ে ফেলেছ। শামসুন খালা 3 তলা থেকে নামছেন। ওনার প্রচণ্ড বাতের ব্যথা, হাঁটুর গিঁটগুলো ফুলে মারাত্মক কষ্ট পাচ্ছে। 3 তলা থেকে নামতে দেখে ভাইয়া 2 তলা থেকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? শামসুন খালা তখন বললেন, নিচতলায় পানি আনতে যাই বাবা। ওনার অবস্থা থেকে ভাইয়ার কিছু বুঝতে বাকি থাকে না। উনি বুজুর্গ মানুষ, তার ওপর যারা বাতের রোগে সিঁড়ি ভাঙছে তাদের এমনি ঠিক বোঝা যায়। ভাইয়া ওনাকে সেখানে থামিয়ে পরপর জিজ্ঞেস করে, আপনি পানির জন্য 3 তলা থেকে নিচতলায় যাচ্ছেন? উপরে পানির ব্যবস্থা নেই? শামসুন খালা তখন ভেঙে বললেন, আছে, তাই ওই পানি আমাগোর জন্যই না বাবা। আমগোর পানি খাওন লাগে নিচে যাইয়া। নিচে কল আছে, কলস বইরা আনি। আজকে পানি ফুরাই গেছে, এই জন্য নিচে যাই বাবা। এরপর খালাকে নামতে দেয় কেউ? ভাইয়া সোজা খালাকে ঘরে পাঠিয়ে দিল। একটু পর নিজেই 2 কলস পানি ভরে ওনার ঘরে পৌঁছে দিল। ঘটনা এদিকেই কিন্তু শেষ নয়। রেবেকা আপুকে সামনে রেখে বাবাকে সরাসরি বলে দিয়েছে, পানি নিয়ে এরকম ঝামেলা দ্বিতীয়বার না হয়। এগুলো ভালো চিন্তার পরিচয় দেবে না। শামসুন খালা এই ঘটনা শুনেই কান্নাকাটি। এ বাড়িতে সারা জীবন খেটে খুঁটে কাজ করলেন,
এভাবে তো কেউ ভাবলো না ওনার জন্য। ওনার একটা ছেলে ছিল জানো, কত কষ্ট করে একমাত্র ছেলেকে মানুষ করেছেন। লেখাপড়া শিখে সেই ছেলে বিদেশে গেল, কিন্তু এখন আর পাত্তা নেই। খোঁজটুকুও নেয় না মা বেঁচে আছে কি মরে গেল। এই তো গেল শামসুল খালার ঘটনা। এমন আরও কত ঘটনা যে আছে, হয়তো তাকে হো হো করে আড্ডায় আনন্দে মজলিসে মিশতে দেখবে না, কিন্তু কিছু কিছু কাজ এমন নিঃশব্দে করবে সে কথা কখনো ভুলবে না। এজন্য বলছি অন্যভাবে নিও না ভাইয়া, ওরকমই সজাগ। আসো শুয়ে পড়ি, রাত অনেক হয়েছে, ঘুমানো দরকার। মিষ্টি হাসিতে কথা শেষ করে তাসফিয়া। বিছানায় গায়ে এলিয়ে মেয়েটা শুয়ে পড়ে। পাশ থেকে বোবা শাওলিন অদ্ভুত শ্রোতার ন্যায় শুনল, কোনো শব্দ উচ্চারণ করল না। বিছানায় বসে সে বাথরুমে চোখ ফেলল। সেখানে কিছু সময় আগে ভয়ঙ্কর ফাঁদটা ওত পেতেছিল। যদি সে মানুষটা সজাগ না থাকতো তাহলে কেমন হতো ঘোর অনর্থটা। ক্যামেরাটা নিজ হাতে ভেঙে কয়েক টুকরা করে সেই ভাঙা অংশগুলো সাথে নিয়ে গেছে। এটা কি শুধুই চিরচেনা সজাগতা দায়িত্ব, নাকি এর চেয়েও বেশি কিছু? যে মানুষটার বুকের ভেতর অমন একটা মন আছে, সেই মনের ভেতর কি প্রবেশাধিকার সুযোগ আছে? উত্তরটা জানা নেই। পরদিন সকালে রেবেকার কপালে ভাঁজ পড়ল, কোথায় যেন বিরাট গলদ। নাস্তার টেবিলে শাওলিনকে সুস্থ দেখাচ্ছে না। রাত জাগলে, দুশ্চিন্তা করলে, অস্থিরতায় থাকলে এরকম ছাপ ফুটে ওঠে। মেয়েটার চেহারায় তারই জলজলে নিদর্শন। ও কি কিছু নিয়ে দুর্ভাবনায় আছে? কী নিয়ে সেটা? প্রণয়ঘটিত কিছু নয়, এটা জানে সে। বিয়ে নিয়ে শত অভিযোগ করেছে, কিন্তু রেবেকা গা করেনি। নয়তো কোশমিনকালেও বিয়ে করবে না এই মেয়ে। প্রেম নেই, পছন্দ নেই, দিনকে দিনে শুধু নির্লিপ্ততা। এমন হাড় জ্বালানো কর্মকাণ্ড কী সহ্য হয়? অপরদিকে তাহমিদ কিছু কারণে স্বাভাবিক ছিল না। ক্ষিপ্ত মেজাজে বাড়ি মাথা তুলে অফিসের জন্য বেরিয়ে গেল। কারণ জিজ্ঞেস করলে খোলাখুলি কিছু বলল না। একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে প্রচণ্ড ঝামেলা হচ্ছে, যেটা খাটাচ্ছে, রাগাচ্ছে, অসহনীয় করছে, ব্যাস। এর বেশি কিছু বলল না। তবে এ কথা সত্যি, সকাল সকালই একটা বাজে খবর পেয়েছে তাহমিদ। সেই ভয়ানক কেসটা বড্ড ভীতিকর দিকে মন নিচ্ছে। কেউ বা কারা অতি পুরনো এক ঘটনা টেনে আনতে চলেছে, যার সূত্র নিষিদ্ধ 2009 সাল। তাহমিদ তৎক্ষণাৎ অফিসের জন্য বেরিয়ে পড়েছে। পথিমধ্যে শুনে নেয় আদতে কী ঘটেছে। ওপাশ থেকে এক অধস্তন কর্মী প্রচণ্ড চিন্তিত সুরে জানায়, স্যার এই মুহূর্তে অফিসে চলে আসেন। ফোনে কিছু বলা সম্ভব না। অ্যান্টনি স্যারও খিলগাঁও থেকে রওনা দিয়েছে। আপনি জলদি আসেন স্যার। হ্যাঁ আসছি, আমি আধ ঘন্টার মধ্যেই আসছি। কিন্তু হঠাৎ কি হয়েছে? রিপোর্টটা ঠিকঠাক করনি? রাশেদ, ইমাম, অশোক ওরা বেরিয়েছে? ওদের সঙ্গে কথা বলেছ? জি স্যার, রাশেদেরাও আসছে। মিটিং শুরু হবার আগেই কথাগুলো বলতে হবে স্যার, নইলে বিপদ। কী থেকে কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে একটা গুরুতর সমস্যা হাজির হতে যাচ্ছে। তাহমিদ এবার বিচলিত। দীর্ঘদিন একটা কেসের খাতিরে এই টিমের সঙ্গে যুক্ত। সেই কেসটার অফিসিয়াল স্টেটমেন্ট আজই কার্যালয়ে পেশ করার কথা, কিন্তু হঠাৎ কি এমন হলো? ওরা সবাই আলাদাভাবে গোপনে মিটিং চাচ্ছে কেন? দলীয় ব্যাপারটায় কিসের বিপত্তি? তাহমিদ মাথা ভরা প্রশ্নগুলো উচ্চ করে রেখে ত্রস্ত সুরে বলল, অমল, তোমরা জায়গা মতো পৌঁছে ডিভাইস বন্ধ রাখো। আমি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাচ্ছি। খবরদার লোকেশন যেন কেউ ট্রেস না করে, আমি ওয়ার্ন করছি। ওপাশ থেকে অমল কর্মকার পেশাদার ভঙ্গিতে বলে, রজার স্যার, সতর্ক থাকবো, ফোন রাখছি। কলটা কেটে গাড়ির গতি তুঙ্গে তুলল তাহমিদ। 1 মিনিটও দেরি করল না। এখন ওরা ডিজিএফআইয়ের কার্যালয়ে না, গন্তব্য এখন উত্তর মালিবাগ। গাড়িটা দ্রুত হাঁকিয়ে ভয়ঙ্করভাবে ওভারটেক করে গন্তব্যে পৌঁছল সে। পায়ে হেঁটে কিছুটা পথ সামনে এগোয়। এলাকাটা ভীষণ নির্জন। ঘড়িতে সকাল 10:30। তাহমিদ গাড়ি থেকে প্রায় 20 মিনিটের মতো হাঁটা দিয়েছে। এরপর যে স্থানে আসে সেটি একটি পরিত্যক্ত গার্মেন্টস বিল্ডিং। আশেপাশে জনমানব নেই। দুটো নেড়ি কুকুর গভীর ঘুমে আচ্ছন্ন। তাহমিদ চারপাশে নজর বুলিয়ে ভেতরে প্রবেশ করতে লাগলো। চোখ সজা, কান সতর্ক, হাত একটা কোমরের ডান দিকে ফোলা অংশের উপর। সাবধানে পথটুকু ডিঙিয়ে মূল ভবনের একদম ভেতরে ঢুকলো। সেখানে একজন উর্দি পরা দারোয়ান। লোকটার চুল ছোট করে ছাটা, একটা স্যালুট চোখে দরজা খুলে দিল। এভাবে প্রায় 4টে দরজা একই নিরাপত্তা সিস্টেমে পার করলো। অবশেষে একটা স্ক্যানার মেশিনে 5 কার্ড ধরতেই যন্ত্রচালিত দরজাটা খুলে গেল। তাহমিদ দেখল সেই বিশেষ ঘরটিতে অশোক, অমল, ইমাম, রাশেদ ও অ্যান্টনি বসে আছে। অ্যান্টনি সবাইকে 1 কাপ করে কফি দিচ্ছিল বোধহয়। হঠাৎ বসের জন্য আরও 1 কাপ আনতে ছুটে গেল। তাহমিদ ভনিতা ছেড়ে সরাসরি মোদ্দা কথায় আসে। কী হয়েছে? কী ব্যাপার? আজ না তোমাদের কার্যালয়ে যাবার কথা?
হঠাৎ মিটিংয়ের 2.5 ঘন্টা আগে এমন তলব কিসের? তাহমিদের হম্বিতম্বি কণ্ঠে ওরা নড়ে চড়ে বসে। মানুষটা লিড অ্যানালিটিক অফিসার হিসেবে কঠোর। ওর দিকে দৃষ্টি বিনিময় করে অশোকই প্রথম কথাটা বলে, স্যার আপনি বসুন, আপনাকে সবই খুলে বলছি। আমরাও ব্যাপারটাতে খুবই অপ্রস্তুত, কিন্তু এই নিয়ে যদি ডিসকাস না করি তাহলে ফলাফল ভালো কিছু আনবে না। দ্রুত সামান্য চিন্তার খাত জমল। তাহমিদ চেয়ার টেনে বসতে অ্যান্টনির দিকে মুখ ঘুরিয়ে বলল, এই অ্যান্টনি, কী নিয়ে সমস্যা হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। যে কেসটা নিয়ে এতদিন সব কিছু কালেক্ট করা হলো, সেই কেসটা নিয়ে এমন দুর্গতির দশা কেন? হোয়াট হ্যাপেন্ড, টেল মি নাও। অ্যান্টনি ওয়ান টাইম সাদা পেপার কাপে কফি ভরে আনলো। ছোট্ট ধোয়া ওঠা কাপটা তাহমিদের সম্মুখে রেখে একটা কাশি দিয়ে বলল, স্যার আমাদের অপারেশনটা আগাগোড়াই ভুল। এই রিপোর্ট যদি ডিপার্টমেন্টে জমা হয় তাহলে অনেকগুলো মানুষ ডেড হবে। স্পষ্ট ভাষায় ঝেড়ে কাশো, আমি তোমার হেয়ালি শুনতে আসিনি। অ্যান্টনি মাথা নিচু করে হাতের ফাইলটা এগিয়ে দিল। তাহমিদের সামনে খুলে দিল ওটা। একটা জায়গায় তর্জনী রেখে কিছু দেখালো অ্যান্টনি। সেখানে শিরোনাম অংশে বড় বড় বোল্ড হরফে লেখা অপারেশন ট্র্যাকডাউন। ব্যাপারটা দেখে আরও তঙ্গে চড়ে তাহমিদের রাগ। কটমট করে বলতে নেবে তার আগে অ্যান্টনি কঠোর গলায় বলে, ওটা অপারেশন ট্র্যাকডাউন না স্যার, ওটা অপারেশন ক্র্যাকডাউন। ক্র্যাকডাউন আমরা এই সেকেন্ড ওয়ার্ড শত্রু নিধনের জন্য ব্যবহার করি। এই ফাইলের লোকগুলো কি শত্রু? আপনিই বলুন। এখানে পলিটিক্যাল আইডেন্টিটি নিয়ে ফুল ডিটেইলস আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম পর্যন্ত। অথচ এখানে 5 জনের নাম লিস্টেড, রেড মার্ক সাইন। কথাগুলো অ্যান্টনি এমন ছুড়ে বলছিল যেন এই ফাইল, এই রিপোর্ট তাদের হাতে পড়ে গেলে ধ্বংস অনিবার্য। এক ঘোর অনর্থের সূচনা। অ্যান্টনিকে থামতে দেখে পেছন থেকে অশোক অনুযোগ করে বলল, স্যার আমরা এই পর্যন্ত অনেক কাজ করেছি, মুখে উচ্চারণ করা যাবে না এমন কাজও। কিন্তু আজ যদি এই ফাইল 2.5 ঘন্টা পরে ওনাদের কাছে পৌঁছায়, আমরা হয়তো প্রমোশন পাবো না স্যার, ভালো ভালো অনেক সুযোগ সুবিধা পাবো, কিন্তু এই লিস্ট যদি বাস্তবায়ন করা হয় আমরা কেউ আলটিমেটলি বাঁচব না। অশোকের কণ্ঠ তখন কী ছিল তা কেউ মুখ ফুটে উচ্চারণ করল না, শুধু সূক্ষ্ম এক বোধ তাদের ভেতরে কাটা দিয়ে উঠেছিল। এমন সময় কফির কাপটা দূরে ঠেলে দিয়ে চোখ বুঝল ইমাম। গভীর এক শ্বাস ছেড়ে বলে উঠল, এই 5 জন কোন কোন ক্ষেত্রে কাজ করছে এটা আমরাও জানি, তারাও জানেন স্যার। কিন্তু চোখের সামনে ওরা টোপ দিয়ে বসে আছে, আর আমরা সেই টোপ মুখে নেওয়ার জন্য যুদ্ধ করছি, প্রতিযোগিতা করছি কে কার আগে 5 আটায় জিতব। এভাবে কতদিন স্যার, শেষ কোথায়? ইমামের দিকে তৎক্ষণাৎ চক্ষু ইশারা করল রাশেদ। ভাষাটা বিকৃত করা যাবে না, সুন্দর স্পষ্ট মার্জিত হতে হবে। রাশেদ পরিস্থিতিকে দক্ষভাবে সামাল দিয়ে তুলল। অ্যান্টনির দিকে তাকিয়ে বলল, অ্যান্টনি রিল্যাক্স হও, কথা সবাই বলবে, কিন্তু এমন ছাপোষে সুরে না। যা বলার দৃঢ় কণ্ঠে বলো, মানুষের মতো বুক টান করে বলো। এই ফাইলে 10 জনের নাম থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকগুলো নামের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। তারা কে, কারা, কোথেকে এসেছে এ ব্যাপারে কোনো ক্লুই নেই। ফার্মগেট থেকে যে লোকটা হাওয়ায় মিলিয়ে গেল সেও এই ক্যাটাগরিতেই পড়েছে। তাকে আমরা কেউই খুঁজে বের করতে পারিনি। আমাদের শেষ ইনফর্মার মাহবুব বিশ্বাস সেদিন খাগড়াছড়িতে কী হয়েছিল, কী দেখেছিল, এটা আজও অন্ধকারে ঢাকা। কেউ এটা উদ্ঘাটন করতে পারিনি, কিন্তু মাহবুব আমাদের শেষ পর্যন্ত একটা ক্লু দিয়ে যেতে পেরেছে। কিন্তু আফসোস, ওর সেই ফোন কলের পর ওর লাশটাও নিখোঁজ। আমরা জানি মাহবুবের লাস্ট ক্লু কী ছিল, SFM। ঢাকার আগারগাঁয়ের ধূসর দালানটার ভেতরে অস্বাভাবিক নীরবতা। দুপুর হলে করিডোর লোকজন কম। জানালার কাছে স্বর্ণালী আলো ঝাপসা দিয়ে লেগে আছে। দালানটির একটি নির্দিষ্ট রুমে বসে আছে শোয়েব ফারসাদ। টেবিলের ওপর মোটা ফাইলটা খোলা। সেখানে ডান হাত ফেলে কলমে কিছু লিখে দিচ্ছে সে। ইলিগাল টিম্বার ট্রানজিট, ইন্টারনাল রুট ম্যাপিং। এরপর শেষ পাতায় এসে কলম থামায় শোয়েব। কয়েক সেকেন্ড চোখ বন্ধ রাখলো। মাথার ভেতর ভেসে উঠল ভাঙা ক্যামেরার টুকরো, বাথরুমের দরজা, কাঁপতে থাকা একজোড়া ডাগর চোখ। চোয়া শক্ত হলো। দ্রুত নিজের মনকে সংযমে বাঁধল শোয়েব। দায়িত্বের জায়গায় অন্য কিছু ভাবা নিষেধ। কলম ঘুরিয়ে নিচে সই করলো। তারপর ফাইলের ডান কোণায় লাল কালি দিয়ে মার্ক করে দিল, কনফিডেন্সিয়াল, ডিরেক্ট চ্যানেল। সামনের ডেস্কে বসা স্টাফ অবাক হয়ে তাকালো। কণ্ঠে বিস্ময় ঢেলে বলল, স্যার এটা কি সার্কেল অফিসে ফরওয়ার্ড করব? শোয়েব মাথা নাড়ালো, গলা ঠান্ডা। বজ্রকণ্ঠটা গম গম করে বলে উঠল, না, এটা সার্কুলার রুটে যাবে না। জি স্যার। বুঝতে পারল না সেই স্টাফ। শোয়েব কলম বন্ধ করে তাকালো। চোখ দুটোতে স্থির কাঠিন্য। কণ্ঠে হিমশীতল ভঙ্গিটা দৃঢ় রেখে বলল,
সোজা যাবে কনজারভেটর, ঢাকা সার্কেলের হাতে, পার্সোনাল রিসিভিং, কোনো কপি না। স্টাফ একটু থমকায়। সামনে বসে এই মানুষটা কি মাপা চোখে দেখে? কি বুঝলো কে জানে, হঠাৎ সম্ভ্রম চোখে সমীহির গলায় বলল, স্যার বিষয়টা কি সেন্সিটিভ? সে ফাইল বন্ধ করলো, ঠেলে দিল স্টাফের সম্মুখ বরাবর। মাথা ফের হ্যাঁ ভঙ্গিতে নাড়িয়ে সেই হিম জাগানো ভারী গলাটায় বলল, স্টাফ আহমেদ, সেন্সিটিভ না হলে আমি নিজে ঢাকা আসতাম না। প্লিজ ফাইলটা দ্রুত পৌঁছাবেন। নো ডিলে উইল বি টলারেটেড। টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে সুউচ্চ দেখি মানুষটা। পকেটে পড়ে রাখে একটা খামটি ভাঁজ করে নিয়েছে। দৃঢ় পায়ে বিশেষ ভবনটি থেকে বেরিয়ে যেতেই নিচে পার্কিং এরিয়ায় পৌঁছলো। সেখানে গাড়ির গায়ে পিঠ থেকে রাফান দাঁড়ানো, দুহাত তার বুকের ওপর আড়াআড়িভাবে বদ্ধ। স্যারকে দেখে হাত দয় শিথিল করে শটান হলো সে। শোয়েব কাছে এসে গাড়ি স্টার্ট দিতে ইশারা করে। রাফান ভেতরে ভেতরে যে দ্বিধা যুদ্ধে ভুগছিল তা থেকে যেন নিষ্কৃতি দিতে শোয়েব ব্যাকডোর খুলতে বলল। এই কি হয়েছে জানো? ভেতরে ভেতরে এভাবে ছটফট করবে না। পার্থ কোথায়? ও এখনও আসেনি? রাফান দাঁত দিয়ে নিচের অধর কামড়ায়। কি মুসিবত! ওর মুখে কি কারণ লেখা? চেহারা দেখে কি করে ভেতরের খবর পড়ল? রাফান ড্রাইভার সিটে বসে কোনাকুনি সিট বেল্টটা বেঁধে বলল, স্যার অন দ্য ওয়ে, আসছে কুমিল্লা এখন। সাইনবোর্ড পৌঁছে ইনফর্ম করবে। এরপর তোমার খবরটা জানালে কোথায়? ছটফটাচ্ছ কেন? আপনাকে প্রশ্নটা করা সমীচীন হবে না। আই ওয়ান্ট টু স্কিপ দ্যাট টপিক স্যার। কৌতূহল জাগিয়ে যদি স্কিপ দ্যাট বলো তখন একটা মানুষের কি প্রচণ্ড রাগ হয় জানো? কি বলতে চেয়েছো বলো, নয়তো গাড়ি চালাতে হবে না, খাগড়াছড়ি ব্যাক করো। তাওয়া গরম বুঝতে পেরে রাফান সাবধানী হলো। একটু এদিক ওদিক হলো, ঘাড়ে গর্দান থাকবে না। সে বাগদানের রাত থেকে কেমন চটানো মেজাজে উস্কে আছেন স্যার। এমনটা আগে কালো ভাদ্রে হতো, কিন্তু এতটাও বিপজ্জনক না। রাফান গলা খাকারি দিয়ে মৃদুস্বরে বলল, আপনি রাখবেন না, এই শর্তে প্রশ্ন করছি। সব হ্যাঁ না কোনো উত্তরই দিল না। গাড়িটা মসৃণভাবে ড্রাইভ করছে রাফান। ওই ফাঁকে গলাটা কাশি দিয়ে বলল, স্যার আজ মঙ্গলবার, শুক্রবার বিয়ে। আপনি কি বিয়ের দিন ডিউটিতে যাবেন? সম্ভাবনা আছে, একটা মিটিং ফিক্সড হয়েছে, অ্যাটেন্ড করা দরকার। কিন্তু সেদিন শুক্রবার। আচ্ছা, কথা অনুযায়ী আমরা সতর্ক আছি, কিন্তু মনে হচ্ছে তাহমিদ নজরদারিতে আছে। সেদিন ওদের প্রোফাইল ডিটেইলিং নিয়ে রিপোর্ট জমা দেবার কথা, কিন্তু কাজটা এক্সটেন্ড, অর্থাৎ রিপোর্ট জমা পড়েনি। জমা পড়েনি? এটা শনিবারের কথা না? জি স্যার, শনিবারে এটা। শুক্রবার এঙ্গেজমেন্ট হয়, তার ঠিক পরদিনই অর্থাৎ শনিবারে ওটা জমা দেবার কথা। এবার শোয়েব যেন আধারে আলো পেল। বাগদানের পরের দিনই ছিল শনিবার, আর শনিবারই তাহমিদ বাড়ি মাথায় তুলে হুলস্থুল বাদিয়ে অফিসে চলে গিয়েছিল। তাহলে আজ তৃতীয় দিন, আর বিয়ের ডেট আসছে শুক্রবার। কিছু একটা গভীরভাবে ভাবতে ভাবতে অন্য মনস্ক গলায় বলল সে, প্রিসাইসলি একটা বড় ধরনের সমস্যা হবে রাফান, সর্বোচ্চ সাবধান থাকো। তাহমিদ কিছু জানায়নি মানে এটা নয় ওর টিমের লোকগুলো লয়াল। আমি জানি না তাহমিদ ওর টিমের সঙ্গে কী আলোচনা করেছে, কিন্তু ব্যাকস্টাপ করলে খুব খারাপ হবে। আমি সম্ভাবনাটা সেদিকে দেখতে পাচ্ছি। কেউ বিশ্বাসঘাতকতা করবে। এখন তাহলে উপায়? আপনি তো ওকে প্রোটেকশন দিতে পারবেন না। ফরেস্ট ডিপার্টমেন্ট ওসব ভেতরকার জটিলতা হস্তক্ষেপ করেই না। আপনার ডিউটি এখনও চলমান। ডিপার্টমেন্টের ছুটি বাকি আর 5 দিন। রবিবার শেষ হচ্ছে সেই ছুটি। আমি ঢাকায় দুটো কারণে এসেছি রাফান। এই দুটোর একটা ব্যর্থ হওয়া যাবে না। প্রথম কারণ, এই রিপোর্ট মন্ত্রণালয় পর্যন্ত ছেড়েছে। আরেকটা, তাহমিদ কাকে লিস্টে ঢোকাচ্ছে জানা। আপাতত আমাদের কাজ শেষ। তুমি চাইলে সতর্ক হয়ে বিয়েতে লেগ পিস, মাটন, রেজালা খেতে পারো। অনুমতি দিলাম। ঠোঁটের কোণে তেরছা হাসি ফুটেই তা আবার মিলিয়ে গেল। রাফান মৃদু ভঙ্গিতে হাসিটা আটকালো। যদিও খাবার দাবার নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু ওর দৃষ্টি বলছে স্যার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করেননি। ওটা তিনি করবেনও না, অথচ রাফান তা জানে। সেদিন শোয়েব যখন মর্তুজা ম্যানশনে প্রবেশ করলো, ঠিক সেদিনই রাত 11:30টায় রাফানের আগমন। পার্থ আসতে পারেনি, কিছু জরুরি কাজে আটকে ছিল। রাফান এসে ক্লান্ত শরীরে সেদিন অবশ্য ঘুমিয়েও পড়ে। কিন্তু বিপত্তিটা বাদে ঠিক মাঝরাতে হঠাৎ বডি ডিহাইড্রেশনজনিত সমস্যায় ভুগছিল। প্রচণ্ড রূপে পানি শূন্যতার উপক্রম শরীরে হানা দিল, ফলে বাধ্য হয়ে বিছানা ছেড়ে উঠতে হয়। ট্রাভেল ব্যাগ থেকে 1 প্যাকেট গ্লুকোজ নিয়ে বাইরে বের হয়। রান্নাঘরটা খুঁজে সেখানে চটপট 1 বোতল গ্লুকোজ ওয়াটার বানিয়ে ফেলেছিল সে। হঠাৎ আচমকা পা থমকে ওঠে। হোঁচট খেতে খেতে হৃদয় আচানক কুঁচকে যায়। 3 তলা থেকে 2 তলায় নিজ ঘরে ঢুকছে স্যার। দৃশ্যটা দেখে প্রায় ভূত দেখার মতো চমকে উঠেছিল রাফান। 3 তলায় মেয়েরা, সিঁড়ি ভেঙে 2 তলায় আসছেন স্যার, নিজ ঘরে ঢুকছেন।
ব্যাপারটা বুঝতে দেরি হয় না। রাফান হঠাৎ ভাবনা থেকে বাস্তবে পা দিল। মনোযোগ রাখল পিচঢালা সড়কে। চোখটা সামনের ফ্রন্ট মিররে বুলিয়ে পেছনে বসা মানুষটাকে দেখল। ধবধবে স্ত্রীযুক্ত সাদা শার্ট, ওপরে কালো ওয়েস্ট কোট, নিচে কালো ফর্মাল প্যান্ট, কোমরে শোভা পাচ্ছে বেল্ট। শোয়েব ডান দিকে জানালা দিয়ে বাইরেটা দেখছিল। হঠাৎ খাকারি দিয়ে রাফান তীরের মতো প্রশ্নটা ছুড়ল, স্যার, আপনি কি মিস SAS-কে মিসেস SFM বানাতে চান? ভয়ঙ্করভাবে চমকে তাকালো শোয়েব। তার চাহনি জুড়ে বিস্ফোরণ। রাফান দুষ্টমির হাসি হাসছে। একটু থেমে শেষ বুলেটটা জায়গা মতো বিধিয়ে বলল, জীবনের শিকারী, তার বাড়িতেও হামলা করা দরকার। বর্ণবাড়ি দুটোই উইন উইন ব্যাপার। আপনি কেন স্মুথ অ্যান্ড স্টেডি বসে থাকবেন? শুক্রবারকে বন বিভাগ থেকে অফিসিয়াল ডেট ঘোষণা করা হয়, অনুমতি দিন। শোয়েব আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। রাফান তখনও মিটিমিটি হাসছে। তার হাসিটা গায়ে জ্বালা ধরানো, তবু সেটা অগ্রাহ্য করে শোয়েব ডান দিকের জানালায় তাকাচ্ছে। গাড়িটা মিরপুরের পথ ধরেছে। সামনে থেকে রাফান 2 সেকেন্ড বিরতি নিয়ে মৃদু কাশিতে বলল, মাঝে মাঝে সঠিক সময়ে জায়গা বোঝাতে হয় স্যার, নয়তো অযোগ্যরা যোগ্যদের মতো সিনা ফোলায়। আপনি আমি যে সত্যটা জানি, মানুষ এই সত্যটা জানে না। বিশ্বাস করুন, একমাত্র আপনি চুপ থাকতে বলেছেন বলে ঠান্ডা আছি, নয়তো এমন শিক্ষা দিতাম ওদের বাবারও ক্ষমতা নেই টু আওয়াজ করবার। মিথ্যাবাদীগুলোকে আমার চরম অপছন্দ, আর আমার মুখোশধারীকে। গলা শীতল রেখে উত্তরটা জানালো শোয়েব। ওই এক বাক্যেই রাফান চুপ হয়ে গেছে। গাড়ির সামনে ফ্রন্ট মিররে নজর বুলিয়ে পেছনে বসা মানুষটাকে দেখল রাফান। শোয়েব নির্বিকার চাহনিও শান্ত, অথচ কণ্ঠের ভেতর যেন আগুনের উত্তাপ লুকানো। রাফান নিম্নস্বরে বলল, আপনি কেন চুপ আছেন? কিসের জন্য? যেখানে জানেন আপনার সঙ্গে একটা চরম ধোঁকা হয়েছে, যারা আপনাকে সাফ সাফ মিথ্যা দিয়ে বলেছেন, সেখানে আপনি চুপ। এটা কি মানা সম্ভব? প্রসঙ্গ মানামানির না, এখন সব কিছু পর্যবেক্ষণের সময়। একটা মানুষ কতটা নিচে নামতে পারে এটাই দেখব। আমি চুপ আছি একটা কারণে, আমার জন্য যেন ওই নির্দোষ মেয়েটার অপদস্থ না হতে হয়। মানুষ যখন পাগলা কুকুর হয়ে যায় তখন নির্দোষের গলাতেও ছুরি চালায়। ভণ্ডদের মুখোশ খুলে দিলে সাপ হয়ে যায়। ওই সাপ তখন ছটফটিয়ে আক্রমণ করতে আসে। সেই সাপ মারতে হলে লাঠি তুলব, সেই মুহূর্তটাও না আসুক। আমি চাই না নির্দোষ কেউ অপদস্থ হোক। কিন্তু আপনার ফুফু পার পেয়ে গেলেন, ওনার মতো ভণ্ডকে ছেড়ে দেবেন? কত বড় বাটপাড়িটা করেছেন, কিন্তু চোখে চোখে সামান্যতম লজ্জাবোধ নেই। শোনো রাফান, শ্রদ্ধেয় ফুপি যদি ভণ্ড হয়, রেবেকা ভণ্ডদের গুরু। ওই গুরুমা সাজা মহিলাকে আমি ছাড় দেব না। চট করে পুরনো কথার স্মৃতি মনে পড়ল রাফানের। মেজাজ যেন ভয়ঙ্করভাবে বিগড়ে উঠল। স্টিয়ারিং হুইলটাকে এমন শক্তিতে মুষ্টিবদ্ধ করলো যেন আঙ্গুল প্রতিটা সাদা, রক্তশূন্য ও ভয়ঙ্কর দেখাচ্ছে। সামনের লোকাল বাসটাকে পাশ কাটিয়ে উত্তপ্ত শ্বাস ফেলে বলল, স্যার, ওস্তাদ বলেছিল মানুষ চেনার 4 আলামত: আমানত করলেই খেয়ানত, কথা বললেই মিথ্যা, চুক্তি করলেই বিশ্বাসঘাতকতা, ঝগড়ায় অশ্রদ্ধা। সবগুলোই মিলেছে স্যার, কিন্তু আপনি কিছু করতে দিচ্ছেন না। কিছু করতে দেবও না। এই মুহূর্তে কোনো উল্টাপাল্টা না, চুপ মানে চুপ। যে সিনেমা চলছে চুপ করে দেখো। এমন সময় রাফানের পরবর্তী কথা আটকে ফোন বেজে উঠল। এক হাতে স্টিয়ারিং সামলে কলটা ব্লুটুথ ডিভাইসে কানেক্ট করলো। জানালা থেকে মুখ না ঘুরিয়েও ওকে দেখছিল শোয়েব, আর চোখে চোখ দুটো সচল তার। কলের ওপাশ থেকে কিছু বলার পূর্বে রাফান ভারী কণ্ঠে বলে ওঠে, হ্যালো, রাফান সিদ্দিকী হেয়ার। ওপাশ থেকে কী বলা হলো বোঝা গেল না। কয়েক সেকেন্ড পূর্ণবিরতি চলল। শোয়েব ব্যাকসিটে পিঠ হেলিয়ে সজাগ, দুহাত বুকের ওপর দৃঢ়তাপূর্ণ আবদ্ধ। আর চোখে খেয়াল করলো রাফানের চোখ মুখ ভয়ানক শক্ত হয়ে উঠেছে। হাতের ক্ষিপ্র শিথিল, 2 ঠোঁট হালকা হয়ে গেল। হঠাৎ উত্তেজিত হয়ে থমথমে গলায় চেঁচিয়ে বলল, কখন, কিভাবে, এখন এই কথা জানানো হচ্ছে? রাফানের দিকে মুখ ফিরিয়েছে শোয়েব, চোখ দুটো আবার খাটো। রাফান ঢোক গিলে নীরব হয়ে গেছে। গাড়িটা সাবধানে নিজের আয়ত্তে রেখে ফের বলল, মিসিং রিপোর্ট, লাভ হয়নি? লোকেশন কোথায় বলছে? সর্বনাশ, ওটা ফাঁদ। একা যাবেন না, এই মুহূর্তে একা যাওয়াটাই বিপদ। ওকে আমি দেখছি, প্লিজ সাবধানে থাকুন। কলটা কেটে যেতে রাফান উত্তেজিত মুখে সব কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই শোয়েব বাধা দেয় ওকে। চোখের ইশারাতেই যেন থমকে গেছে রাফান। শোয়েব প্রচণ্ড শান্ত গলায় বলে ওঠে, যা বলবে তাড়াহুড়ো করবে না, শুরু থেকে শুরু। কে নিখোঁজ, কী জানিয়েছে, সমস্যা কেমন? সামনের চৌকা আয়নাটায় নজর রেখেছে রাফান। উত্তরগুলো গুছিয়ে নেয় অল্প করে। সম্মুখের রাস্তার দিকে দৃষ্টি ফেলে চিন্তিত সুরে বলে উঠল, একজন নিখোঁজ, যার নাম আপনাকে সকালে বলেছিলাম, সেই নিখোঁজ হয়েছে।
প্রায় 36 ঘন্টা ধরে পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি মারাত্মক। তাহমিদের ওই লিস্টেড নামের একজন? জি স্যার, কিন্তু রিপোর্ট তো জমা পড়েনি। তাহমিদের টিম ওটা নিজেদের কাছে রেখেছে। কিন্তু তোমাকে এখন কি বলল? মেরে ফেলার জন্য গুম, পেছনে সূত্র রাখা হয়নি। লাস্ট লোকেশন কোনোভাবে গাজীপুর বলছে। এরপর থেকে আউট অফ সিগন্যাল। কথাগুলো শুনে বিস্মিত হয়ে যায় শোয়েব। বুকের হাত দুটো আলগা হয়ে যায় তার। রিপোর্ট পড়েনি তো কে অপহরণ করলো? এটা এক প্রকার অপহরণের মতো গুম। রাফানের দিকে তীক্ষ্ণ চোখে তাকে প্রচণ্ড ক্ষিপ্র সুরে বলল, গাজীপুর কোথায়? রাফান সম্মুখের আয়নার ঝটিতে চোখ ফেলে তাকালো। লক্ষণটা সুবিধার লাগছে না। কিছুটা দ্বিধাগ্রস্ত গলায় বলে উঠল, শুক্রবারে আপনার থাকাটা জরুরি। কিসের জরুরি? কোনো দরকার নেই, ওই দিন যা হবার হবে। তুমি একটু আগে যে কথাটা উচ্চারণ করেছো আর বলবে না। আপনি কিছু গাড়ি ঘোরাও স্যার, আপনার দাদিসহ পুরো। শোয়েব গলার শির ফুলে তীব্র হুঙ্কার দিয়ে উঠল, রাফান গাড়ি ঘোরাও বলছি, না মানলে গাড়ি পার্ক করো, আমি একাই যাব। সেকেন্ডের ভগ্নাংশ চমকে উঠেছে রাফান। একটা কথাও মুখ ফুটে বেরোলো না। গতি খানিক ধীর করেছিল। হঠাৎ সেই হুঙ্কারের তেজে অ্যাক্সিলেটরের চাপ, গতি প্রচণ্ড তুঙ্গে উঠতে লাগলো। বাসা থেকে নাস্তা সেরে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেয় শাওলিন। পুরোটা পথ নির্লিপ্তে কাটায়। স্টপেজে যখন নামলো তখনও ভাবান্তর ঘটেনি। কাল আবারও কোনো এক অনুষ্ঠান হয়েছে। আজ ছুটির ঘোষণা, ক্লাস নেই, চাপ নেই, সব কিছু ঠান্ডা। তবু নিরিবিলি ক্যাম্পাসটার ভেতর কিছুটা সময় নিরবচ্ছিন্ন কাটাতে ঢুকলো। সামনে আকাশ ছোঁয়া সুউচ্চ শহীদ মিনার, তার ইট বাঁধানো পাটাতনে জনাকয়েক মানুষ বসা। এরা বহিরাভূত লোকজন, দেখে বোঝা যায়। সকালের এই প্রহরটায় বেশিরভাগ শিক্ষার্থী যার যার হলে ঘুমোচ্ছে। গতকাল উৎসবের জোয়ারে গভীর রাত অবধি জেগে থাকাটা অত্যাশ্চর্য কিছু নয়। শহীদ মিনারের ডান দিকের পথটি ধরল, যেটি পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টকে পাশ কাটিয়ে সিইসি ভূতত্ত্ব পরিবেশ বিজ্ঞান ডিপার্টমেন্টকে রেখে বঙ্গবন্ধু হলের নিকটবর্তী। উদ্দেশ্য বটতলার দিকে যাবে। মাটির ভারে গরম চা খাবার তেষ্টা হচ্ছে। আজ চতুর্দিকে দামাল হাওয়ার জোর। চোখের কাছে হাত ঢাকা দিয়ে বটতলায় যখন পৌঁছলো তখনও শাওলিন খেয়াল করেনি ওর ঠিক কিছু দূরে কারা উপস্থিত ছিল। শাওলিন একটা চায়ের অর্ডার দিয়ে ফাঁকা টেবিল পেয়ে বসলো। টোট ব্যাগটা যখন টেবিলে রাখতে নেবে ঠিক তখনই সেই টেবিলে কয়েকটা ছায়া পড়ল, মনুষ্য ছায়া। শাওলিন চোখ তুলে বাইরে তাকাতেই হঠাৎ বসা থেকে উঠে গেল। চোখে প্রবল বিস্ময়ের ছাপ ফুটিয়ে হতবাক কণ্ঠে বলল, তোমরা? হ্যাঁ আমরা। তুই কোথায় ছিলি বলবি? উত্তরটা চটান গলায় দিয়ে ওঠে শ্রেষ্ঠা। ভ্রু কুঞ্চিত চাহনি, নাক পাটা ফুলকির মতো ফোলা, পরনে হাঁটু সমান নেভি ব্লু রঙা কুর্তি, নিচে জিন্স কাপড়ের। উত্তরটা চটান গলায় দিয়ে ওঠে শ্রেষ্ঠা। ভ্রু কুঞ্চিত চাহনি, নাক পাটা ফুলকির মতো ফোলা, পরনে হাঁটু সমান নেভি ব্লু রঙা কুর্তি, নিচে জিন্স কাপড়ের ফ্লেয়ার প্যান্ট, কাঁধে কালো ক্রোসেট ঝুলছে। চুলগুলো সদা ভঙ্গিতে খোঁপায় বাঁধা, এলোমেলো হয়ে কিছু চুল ওর কানের দুদিকে ঝুলছে। শাওলিনকে নিরুত্তর দেখে আবার খেকিয়ে ওঠে শ্রেষ্ঠা। তুই কি কথা শুনতে পাসনি? কোথায় ছিলি গত দুদিন? কাউকে না বলে মাইক ফেলে কোথায় ছুটে গিয়েছিলি? এমন তেজবর্ধক সুরে কথাগুলো বলেছিল, শ্রেষ্ঠার সারা মুখ তার গাঢ় রক্তে মাপা পড়েছিল। শাওলিন নিজের মতো বসে শান্ত গলায় বলল, কিছু দরকার পড়েছিল, না বলে বেরোতে হয়েছে, কাউকে জানাতে পারিনি, এজন্য ভীষণ দুঃখিত। তোর দুঃখিত বললে ঘটনা শেষ? তুই একটাবার জানিয়েছিস শ্রেষ্ঠা এই সমস্যা? আমরা কি মানুষ না? তোর জন্য কি চিন্তা হয় না? কেমন নির্দয় মানুষ তুই জানা। ফোনটা পর্যন্ত বন্ধ করে রেখেছিস। ভেবে দেখেছিস আমি কেমন টেনশনে ছিলাম? তোর ভাবিটা ঢাকায় না থাকলে আমি সেদিন রাতেই তোর বাসায় হামলা দিতাম। অপরাধ বোধে মুখ চুন হলো শাওলিনের। পাল্টা উত্তরে কোনো যুক্তি দেখাতে পারল না। একদিক দিয়ে এটা প্রচণ্ড খারাপ ও কাউকে জানিয়ে বেরোয়নি। অপরদিকে যার গাড়িতে সামান্য বিশ্বাস করে চলল সেই ব্যক্তিও বিশ্বাসের নিকুচি করেছে। শাওলিন ধীরে ধীরে গম্ভীর হয়ে যেতেই বেশ স্থির গলায় বলল, আমি আবারও দুঃখিত। বিগত কিছুদিনের পরিস্থিতি কেমন ছিল এটা এখন ভাবতে পারছি না। আমি আজ ক্যাম্পাসে আসতাম না, শুধু বিশ্রী ঘোরটা থেকে বেরোতে চাচ্ছিলাম, তাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার ওর কণ্ঠ ও চেহারা দৃকপাত করলো ওরা। সোহানা নিজেও রণমূর্তি চেহারা ক্রুদ্ধ ছিল। রোজা বুকে হাত ভাঁজ করে ভ্রু কোঁচকাল। দুজনেই ওর কথা শুনে একে অন্যের দিকে দৃষ্টি বিনিময় করে কৌতূহলী হলো। সোহানা মাঝ থেকে দু পা এগিয়ে শাওলিনের পাশে বসে বলল, দেখ, রাগ হওয়াটা খুবই স্বাভাবিক। তুই সেদিন না বলে বেরিয়েছিস,
এটা যেমন দোষ, তুই সেদিন এই প্রথমবার দৌড়ে গেট দিয়ে বেরিয়েছিস, এটাও তেমনি আশ্চর্যকর। তুই কেন প্রান্তিক দিয়ে যাবি? ওই গেট আমাদের মেয়েদের হল থেকে কাছে, কিন্তু অনুষ্ঠানের মঞ্চ থেকে যে প্রচণ্ড দূরে। তার উপর তুই শাড়ি পরা ছিলি, কীভাবে দৌড়ে যাস বলতো? আমি ক্লাস 6 থেকে শাড়ি পরি, তবুও তো দৌড়ে যাবার আগে 10 বার ভাববো। সোহানার শান্ত পরিমিত কথায় শাওলিন হতশ্বাস ছাড়ল। ওদিকে শাওলিনের মুখোমুখি একটা চেয়ার টেনে টেবিলটা আসন গ্রহণ করলো শ্রেষ্ঠা। ওর দেখা দেখি রোবটের ভঙ্গিতে রোজাও একটা চেয়ার দখল করলো। 4 জন মাথা এক টেবিলে রেখে শাওলিনকে আড়ষ্টভাব কাটিয়ে বলতে শুরু করলো। গাড়িতে চড়া থেকে ধানমন্ডিতে আংটি পরা, বিয়ের দিন তারিখ ধার্য, হবু শ্বশুরের শারীরিক অসুস্থতা, তাহমিদের কীর্তি, সব কিছু নিয়ে শাওলিন জানিয়ে গেল। শুধু গোটা ঘটনা থেকে একটা বিরাট অংশ লোপট করে পড়ল, যে অংশের মূল সেই পার্বত্যাঞ্চল ফের অদ্ভুতভাবে জুড়েছে। সবটা শুনে রোজার নাক কুচকে বিরক্তিস্বরে বলল, তোকে দেখলে মানুষ কেন বুদ্ধিমান বলে জানি না, তোর মধ্যে আমি বুদ্ধির ছিটা ফোটাও পাই না। এই জেনারেশনে বসে তুই গার্ডিয়ানের মতামত মানিস? গার্ডিয়ান যা বলে সোসাইটি কী ভাবে, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, এসব আজেরা জিনিস ভাবিস তুই? কোন যুগে বাস করিস রে ভাই জানা? পড়ালেখা শিখে তুই শিখলিটা কি? রোজার পিতৃপাত্মক কথায় ঝাঁঝিয়ে উঠতে যাচ্ছিল শ্রেষ্ঠা, কিন্তু ওর ডান হাতে হাত মুঠো করে ধরে ফেলল শাওলিন। মৃদু চাপে থামতে ইশারা করে শাওলিন নিজে প্রত্যুত্তরটা করল। মানুষ বুদ্ধিমানকে বুদ্ধিমানই বলে, আর দুমুখকে দুমুখ। পড়ালেখা বস্তুটা এই সিদ্ধান্ত নিতে সাহায্য করে আমি কোন শ্রেণীটা হব। এটাও শেখায় কীভাবে কোথায় কথাবার্তার আদব জানতে হয়। প্রাচীনকালে কাউকে কিছু বলার আগে মানুষ কবার ভেবে তারপর বলতো। এখন পশ্চিমা ফলো করে কালচারে অনেকেই ভাবাভাবিতে নেই, উল্টো আক্রমণ করে কথা বলাটা ঠিক শিখেছে। ভদ্রভাষায় রোজাকে যে উত্তরখানা দিল তাতে হয়তো রোজা কিছুই বুঝল না, কিন্তু সাময়িক উগ্রতা থেকে আচানক থতমত খেয়ে গেল। মাঝখান থেকে সোহানা পরিবেশ সুস্থির করতে বলে উঠল, বাদ দে তো জানা, কথা বলে লাভ নেই, তুই বল তাহমিদকে কী শিক্ষাটা দিবি? যদি বলিস আমি নাজিফকে জানাবো, তোর থাকা খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। জাহানারা ইমাম হলে তোর সিট আছে, দরকার পড়লে তুই আজ থেকে শ্রেষ্ঠার বোনকে পড়াবি, টিউশনি নিয়ে কোনো মাথা ঘামাবি না। আমার স্টুডেন্টের মাকে ফোন দিব, বেতন যা দেবে এনাফ। এতক্ষণ শ্রেষ্ঠা শাওলিনের ইশারায় চুপ ছিল। সোহানার কথা শেষ হতেই কথার ঝাঁপি খুলে দিল, তুই পড়াবি জানা? পড়ালে আমি আব্বুকে এক্ষুনি ফোন করব। টিউশনের বেতন নিয়ে ভাববি না, তুই শুধু ভাবিকে স্পষ্ট করে জানিয়ে বল তুই বিয়েটা ওই শয়তানের সাথে করতে চাচ্ছিস না। তোর অন্য জায়গায় মত আছে, কমিটমেন্ট আছে, দরকার পড়লে তোর জন্য ভাড়া করে প্রেমিক এনে দেব। নে ফোন দে, ব্যাগ খোল। টোট ব্যাগটা টেনে শাওলিনের কোলে রেখে দিল শ্রেষ্ঠা। ইশারাটা স্পষ্ট, ব্যাগ থেকে ফোন বের করে রেবেকাকে কল দিতে বলা। শাওলিনের প্রত্যেকের চেহারায় শান্ত দৃষ্টি বুলিয়ে চাপা দীর্ঘশ্বাস ছাড়ল। মাথাটা দুপাশে মৃদুভাবে নাড়িয়ে নাবোধক ইঙ্গিতে বলে উঠল, তোমরা কেউ আমার পরিস্থিতিটা বুঝোনি। আমি সমঝোতা নয়, একটা সমাধান চাইছি। আমার পরিবার বলতে এই একটা মানুষ ছাড়া কেউই নেই। দাদা বেঁচে থাকলে চিন্তা ছিল না, দাদাকে যদি বলতাম আমি বিয়ে করতে রাজি নই, এই মুহূর্তে বিয়েটাই আমার জন্য ভয়। দাদা তক্ষুনি সবটা গুটিয়ে দিত, এতদূর পর্যন্ত পানি গড়াতই না। কিন্তু মনি প্রচণ্ড একগুঁয়ে, এক কথার মানুষ, ওনার কাছে কথার মূল্য ভয়ানক। যদি বলি ওনার ভাইয়ের ভেতর এই সমস্যা, এই দিক, গতকাল রাতে এমন একটা বিচ্ছিরি কাজ করেছে, উনি সবটা শোনার পর আমার দিকেই ভ্রু কুঁচকে তাকিয়ে থাকবেন। ওনার দৃঢ় বিশ্বাস হবে আমি বিয়েটা থেকে পালানোর জন্য সর্বোচ্চ সীমাটা ছাড়াবো। এই সীমার ভেতর যদি খুনটুন করাও হয় তবু উনি বলবেন আমি পালাতে চাইছি, ছুতো দিচ্ছি, এই নিখুঁতভাবে অজুহাত বানাচ্ছি। এমন অবস্থায় আমি আর কিভাবে সত্যটা বলবো? যেখানে আমি এটা জানি তাহমিদ নিজেকে ভালো ছেলে খেতাব দিয়ে মুড়িয়ে রেখেছে, ওই খেতাবের নিচে কত বড় বদমাইশি লুকানো আছে সেটা তো ভুক্তভোগী ছাড়া দ্বিতীয় কেউ টেরই পাবে না। ওই লোকটা এতটাই ধূর্ত পর্যায়ে সজাগ, আমার সেখানে কিচ্ছু করার নেই। শ্রেষ্ঠা মেজাজ খারাপ করে মুখ বিকৃত করে বলল, শু, বাচ্চাটাকে রাস্তায় ফেলে। কথা আর শেষ হলো না, চতুর্দিক থেকে চিৎকার ছাপিয়ে উঠল। অমন হুঁশিয়ারি ধমকে দমিয়ে দিল শ্রেষ্ঠার কথা। সোহানা বড় বড় চক্ষু মেলে খ্যাপাটে সুরে বলল, শোন, মুখ খারাপ করবি না, তোর মুখ একেবারে খুললে বন্ধ করা বিপদ। টেবিলে একটা ঘুষি দিয়ে ছদ্ম রাগ দেখালো রোজা। তুই গালি দিয়ে পাপ কামাচ্ছিস? এই দোষ কি জানান না?
জানে কেন বদমাসটার কানে কপালে থাপড়ালো না। আর ওই মহিলাকে ওর কিসের এত শ্রদ্ধা? আমার কাছে দাম্ভিক একটা মহিলা মনে হয়। জীবনে কী শিখেছে জানি না, মানুষ কন্ট্রোল করে বশ করাটা ভালোই শিখেছে। রোজার কথা শুনে সোহানা ঝট করে মুখ ঘুরায়। কিছু বলতে নেবে তার আগেই শাওলিন বিরক্ত হয়ে কথা সামলে নেয়। রোজা চুপ। সোহা, তুমিও প্লিজ শান্ত হও। কিছু বলো না, জানি মেজাজ সবারই খারাপ, কিন্তু সমালোচনার জন্য ক্যাম্পাসে আসিনি। এখন একটু চা খাবো, মাথাটা কাল রাত থেকে ভার হয়ে আছে, ঘুমটাও ঠিকঠাক হয়নি। মামা হয়েছে? প্রশ্নটা করতেই 4টে মাটির ভার ওদের সম্মুখে এসেছে। গরম ধোঁয়া ওঠা কুণ্ডলি পাক খেয়ে খেয়ে হাওয়ায় মিশে যাচ্ছে। চাওয়ালা মামা দিল দরিয়া আন্তরিক মানুষ, ওদের বেশ ভালো মতো চেনেন। কিছু বলার আগে 4টে বনরুটি ওদের টেবিলে রেখে বললেন, আপনারা আজকে তাড়াতাড়ি আইছেন? কাল তো ছাত্র সংগঠনের অনুষ্ঠান হইল, ভাইরা তো এখনও আহে নাই। আপনারা ঘুমান নাই সকালে? শাওলিন একটা বনরুটি চুপচাপ টেনে নিল। ক্যাম্পাসে পরপর কিছু অনুষ্ঠান চলছে, চতুর্দিক উৎসবের ছাপ। প্রশ্নের উত্তরটা সদা সর্বদার মতো সোহানা দিল। মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল, মামা, আপনার চা না খেলে দিন শুরু হয়? এই দুর্দান্ত চা না খেলে মাথা ঠান্ডা হয় না। আমার আম্মু এত চমৎকার করে চা পাতি দুধ লিকার দিয়ে ভাবতে পারি না। আমার কাপ কোনটা বলেন দেখি, এটা নাকি? একটা ভারে আঙ্গুল দেখিয়ে জিজ্ঞেস করলো সোহানা। তার প্রত্যুত্তরে চটপট বললেন তিনি, জি আপা, ওইটাই, চিনি দেই নাই আপনারটায়। উত্তরে চোখমুখ উজ্জ্বল করে হাসলো সোহানা। এদিকে চাওয়ালা মামা চলে যেতে শ্রেষ্ঠা বিশাল একটা কামড়ে রুটির অর্ধেকটাই পুরো মুখে নিল। দুগাল ভয়ঙ্করভাবে ফুলিয়ে ওই ভঙ্গিতে চিবোতে চিবোতে লাগলো। তোদের একটা কথা বলার আছে, কথা শুনে ঘাবড়াবি না। শাওলিন পাশ থেকে চায়ে চুমুক দিয়ে বলল, কী কথা যে সতর্ক করছো, বলো। মুখের রুটিটা দ্রুত চিবোতে চিবোতে শ্রেষ্ঠা এক চুমুক চা পান করলো। গলাটা শান্ত করে বাকিদের দিকে তাকিয়ে বলল, সেদিন একটা ঘটনা ঘটেছে। কথাটা তোদের দুজনকে বলিনি, কিন্তু না বললেও বিপদ আছে। এখন নাজিফ আসার আগেই তোদের বলছি। কথা শুনে প্রত্যেকের খাওয়াটা মন্থর হলো। 3টি কৌতূহলী চক্ষু তীরের মতো বিদ্ধ করেছে শ্রেষ্ঠাকে। রোজা একটা অজানা শঙ্কা টের পাচ্ছিল বুকে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারল না। শ্রেষ্ঠা 2 হাতের মধ্যে চায়ের ভার আটকে বলল, সেদিন শোয়েব স্যারের আসার কথা ছিল, কিন্তু কাজের প্রেশারে তিনি আসতে পারেননি। রোজার বাবার সঙ্গে কথা হয়েছিল নাকি, কিন্তু শেষ পর্যন্ত এমুখে এলেন না। তিনি নাকি ঢাকায়। রোজার চেহারা মুহূর্তেই রক্তাভ হয়ে লাল, কান দুটো যেন আগুনের ছেঁকা খেয়েছে। হাত দুটো যখন ঝিমঝিম করে কাঁপতে যাচ্ছে, ঠিক তখনই শাওলিনের পাথরের মতো নির্বাক। ওর পিঠ বেয়ে যেন শিরশির করে ঠান্ডা স্রোত নেমে গেল। স্তব্ধ দেখালো ওর চাহনি দুটো। চায়ের কাপটা ঠোঁটের কাছে ধরেছিল, কিন্তু ভারে আর চুমুক দিতে পারল না। সোহানা বৈদ্যুতিক শখ খাওয়ার মতো চমকে উঠতেই হড়বড় করে বলল, কি, খাগড়াছড়ির বন কর্মকর্তা? মানে আমাদের ঢাকায় এসেছেন? ঢাকায় আসলে যোগাযোগ করলেন না কেন? নাজিফ তো আমায় কিছু বলেনি। কি আশ্চর্য শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা কথাটা বলার সময় দুদিকে নজর ঘোরাচ্ছিল। রোজার চেহারা, শাওলিনের চাহনি, দুজনে তীব্ররূপে হোঁচট খেয়েছে যেন। রোজা থতমত চেহারা নিজের দিকে কিছু একটা চাপা দিচ্ছিল। শাওলিন যেন পুরো নিজেকে নিভৃত বানিয়ে ফেলল। সোহানার প্রশ্নে শ্রেষ্ঠা চায়ে চুমুক দিয়ে বিজ্ঞ গলায় বলল, স্যারকে যতটা চিনেছি আগাগোড়া ব্যস্ত লোক। ঢাকায় তো আর এমনি এমনি আসবেন না। এসেছেন যখন গুরুত্বপূর্ণ কিছুর জন্য এসেছেন, কিন্তু সেদিন যে সময়টা আসার কথা ছিল ওই সময়টায় জানা মিসিং। ওর হঠাৎই চলে যেতে হলো। এরপর তো মর্তুজা মেনশন। কথাটা কিঞ্চিত নত করতে দেখল শাওলিনকে। ভঙ্গিটা এমন যেন টোটব্যাগে গুরুত্বপূর্ণ কিছু খুঁজছে, কিন্তু শ্রেষ্ঠা জানে এটা স্রেফ বাহানা। নিজের ভেতরটাকে লুকিয়ে নিচ্ছে ও। শাওলিন সেই মঞ্চের দিন দুপুরে স্বাভাবিকই ছিল। ওর ফোনটাও ছিল রূপন্তীর হাতে। রূপন্তীর সাথে কথা বলে জানতে পেরেছে ওর নম্বরে একটা আননোন কল আসে। নামধাম কিছুই সেভ নেই। সেই কলটার কথা শুনে শাওলিনের চেহারা বদলে গেছিল, যেটা সূক্ষ্ম নজর রূপন্তীর চোখ থেকে এড়ায়নি। এরপরই মাইক একজনকে বুঝিয়ে শাওলিন হঠাৎই চলে যায়, একদম কাউকে টু শব্দটি না জানিয়ে। অথচ এমন নজির আজ পর্যন্ত দেখেনি শাওলিনকে চেনার পর। শ্রেষ্ঠা চায়ে ছোট্ট করে চুমুক দিচ্ছিল, কিন্তু ওর সম্পূর্ণ নজর শাওলিনের উপর বিদ্ধ। এদিকে সোহানা আপন মনে কত কিছু বলে যাচ্ছে, সেদিকে ওর ভ্রুক্ষেপটুকুও নেই। নিজের ওপর কেউ একদৃষ্টি তাকিয়ে থাকলে তা বোঝা যায়, কীভাবে যেন অবচেতন মস্তিষ্ক ব্যাপারটাকে ধরিয়ে দেয়। শাওলিন তেমনিভাবে বুঝতে পেরেছিল শ্রেষ্ঠার চোখ নিষ্পলক, তাকিয়ে আছে একদম দূরবীক্ষণের মতো চাহনি মেলে। হালকা ঢোক গেলে নিজের অস্থির স্নায়ুটুকুকে ঠান্ডা করল। মাথাটা উপরে উঠে টোট ব্যাগের চেইন আটকে বলল,
শ্রেষ্ঠা, ওভাবে তাকিয়ে আছো কেন? কারণটা জানতে পারি? বিষমা খাওয়ার ভঙ্গিতে সামান্য কাঁপল শ্রেষ্ঠা। ঠোঁটে ফিচেল হাসির আবির্ভাব এনে বলল, তোর বিয়ে খাবো, দাওয়াত ডান। তোর ভাবি আমাদের সবাইকে তল্পিতল্পা গুছিয়ে রেডি হতে বলেছে। তুইও কটা দিন পর বিবাহিত হতে চলেছিস। ব্যাচেলার রমণী থেকে স্বামীর হৃৎপিণ্ডের অধিবাসী। বোঝার চেষ্টা করছি তাহমিদ তোর জন্য কতটা উপযোগী। জানা সময় আছে, রেবেকা মনিকে বল, ইচ্ছামতো বলে দিয়ে ওই বাসা থেকে বেরিয়ে আয়। তোর জন্য সব উন্মুক্ত। নিজের পায়ে দাঁড়ানোটা আরও ভালোভাবে শিখবি। বাবা মার পর ওসব গার্ডিয়ান সবাই বনে যেতে পারে, কিন্তু নিষ্ঠুর কথা এটাই, কেউ দায়িত্বটা বাবা মায়ের মতো নিঃস্বার্থ পালন করতে পারে না। আর যদি রেবেকা মনিকে নিজের জেদটা দেখাস, তাহলেই দেখবি তোর ভাবিটা নিজের ভদ্রতার চেহারা খুলে ফেলেছে। কিছুক্ষণ চুপ রইল শাওলিন। চায়ের খালি ভাতটা সামান্য সরিয়ে রাখলো দূরে। রোজা ও সোহানা একে অন্যের দিকে উদ্বিগ্ন চোখে চাওয়াচাওয়ি করছে, কিন্তু পর মুহূর্তে শ্রেষ্ঠার দিকে দীপ্ত স্বরে উত্তরটা রাখলো শাওলিন। কোনোরূপ জড়তা নেই কণ্ঠে, একদমই সজাগ। মাথার উপর হাত আর ছাদ না থাকলে, বাবা মা বিহীন হলে আমার দায়বদ্ধতা বুঝবি। এই দেশে অত মডার্ন হয়ে যায়নি বাবা মা ছাড়া সভ্য সমাজে একা বাস করা যাবে। পদে পদে যেখানে টিটকারি ও সমালোচনা, সেখানে আমি আপন বলতে আর কাকে ভাববো? ভাবি আমাকে দাদার পর সবচেয়ে বেশি সামলেছেন। আজ তুমি আমাকে এই সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে দেখছো, এখানেও তার যথেষ্ট ভূমিকা। আমার ওপর ওনার নেক দাবি আছে। তিনি যা চাইবেন, যেমনটা চাইবেন, তা আমারও ভেবে দেখতে হবে। এতে তুমি যদি মনে করো আমি কারো গলায় পাথর বেঁধে নদীতে ঝাঁপ দিচ্ছি, তবে তাই সই। মানুষ একদিন দেখবে, 2 দিন দেখবে, তৃতীয় দিন ভুলেই যাবে। এটাই আসল নিয়ম শ্রেষ্ঠা। আমি আমার জীবনে এত সহজে কিছু পাইনি। যা পেয়েছি তার পেছনে অনেক সহ্য ছিল, অনেক কষ্ট ছিল, অনেক ধৈর্যের কাছে চুরমার হয়েছি, কিন্তু তবু একটা জায়গায় এসে স্থির থেকেছি। নিজের কাছে নিজে শক্ত হওয়াটা শিখেছি। আমি যে ইয়াতিম, আমার বাবা আমার মা কেউই বেঁচে নেই। এই সত্যটাই আমার উচ্চারণ করতে ইচ্ছা করে না শ্রেষ্ঠা। মানুষ সহানুভূতির নামে প্রচণ্ড কষ্ট দিতে আসে, সেই কষ্ট আমি নিতে চাই না। সেখানে তুমি শুধাচ্ছ বিয়েতে মত কেন? সোসাইটির নারী সংস্থায় তুমি কাজ করো, এখনও জানো না মেয়েদের দায়বদ্ধতা কোথায়? চোখের কোলে বিষণ্ণতার আধার জমল। শ্রেষ্ঠা একটু আগের জোশকে হারিয়ে ফেলল আচমকা। কেমন যেন থমকে গেল জবান, শব্দ, বাক্য। এই মুহূর্তে কী বলা দরকার? কিছুই খুঁজে পেল না। চায়ের টেবিলে এক অদ্ভুত বাস্তবতার আঘাত পড়েছে, যেখানে চুপ হয়ে গেল ফুরফুরে উচ্ছ্বাসটা। একটা সাদা বোর্ডের কাছে দণ্ডায়মান অ্যান্টনি। আজ সেই দ্বিতীয় দিন। পরিত্যক্ত সেই ভবনের ভেতর জমায়েত সবাই। বাকিরা চেয়ারে বসে আছে। রুমে একটা কম পাওয়ারের আলো, যেটি সরাসরি সাদা বোর্ড থেকে ফোকাস করছিল। দুদিকে দুটো মোটা শিরোনাম কালো মার্কার পেন দিয়ে লেখা, ট্র্যাকডাউন, ক্র্যাকডাউন। খুঁজে বের করা, নির্মূল করা, জেরা, নিধন, নজরদারি, সরাসরি আঘাত। আপাত চোখে রিপোর্টটিতে অপারেশন ট্র্যাকডাউন ছিল, যেখানে 5টি নাম সর্বোচ্চ সতর্কতার রেড মার্ক করা। কিন্তু এই 5টি নামের তথ্য পাঠানোর পরপরই ভয়ঙ্কর একটা পরিণাম ঘটতে চলেছে, যার আক্ষরিক অর্থ পৃথিবী থেকেই নিশ্চিহ্ন করা। দলের কেউ চাচ্ছে না এই রিপোর্ট ওপরওয়ালাদের হাতে যাক, কিন্তু এখন মুখ বন্ধ রাখলে ওদের দেশদ্রোহী ভাবা হবে। মুখ খুলে অনেকগুলো নিরীহ মানুষের প্রাণ হারাবে। অথচ এই রিপোর্টের মানুষগুলোর দোষ, তারা দাসত্ব স্বীকার করেনি, করবেও না। তাদের করানোর জন্য প্রচণ্ড লোভ টোপ সুবিধা দেবার চেষ্টা করা হয়েছে, সবই ব্যর্থ। এই লোকগুলো কখনো হ্যাঁতে হ্যাঁ বলবেই না, বরং বেঁচে থাকলে চরম ক্ষতি করবে। তাহমিদ রিপোর্টটা নিয়ে ডিপার্টমেন্টের কাছে সময় চেয়েছে, কিন্তু এখন সে নিজেও জানে সময় খুব কম। যদি ভুল করে এই টিমের কেউ খবরটা ফাঁস করে দেয়, তাহলে আর চিন্তা রক্ষে নেই। সব কটাকে চাকরচ্যুত করে ভয়ানক শাস্তির আওতায় আনা হবে। মিটিংয়ের মাঝখানে খুব সতর্ক গলায় তাহমিদ বলল, রিপোর্টের নাম ট্র্যাক না ক্র্যাক? এ তথ্য জোগাড় করেছে রাশেদ। অ্যান্টনি হোয়াইট বোর্ডে যা দেখালো তা যেন এই রুমে অবধিই থাকে। যে পর্যন্ত ফাইল রানের জন্য কমান্ড না দিব, কেউ হাত দেবে না। তোমাদের কথা মেনে শনিবার পর্যন্ত সময় চেয়েছি, কিন্তু আমাদের হাতে খুব বেশি সময় নেই। যদি বাকি 5টা নাম জোগাড় করা যায়, তাহলে এই 5 নামকে বদল করা সম্ভব। কারণ আমরা জানি বাকি 5 নামের ব্যক্তি আইন হাতে তুলেছে। এটা এমনিতেও অপরাধ। কথা ক্লিয়ার সবাই? প্রত্যেকে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। অতঃপর ওদের কাজ এখন রিপোর্টটাকে হেফাজত করা। যে কোনো মূল্যেই হোক এটাকে বাইরে পাঠানো যাবে না। রিপোর্ট জমা পড়লে রাষ্ট্রীয় অভিযান শুরু হবে।
এই অপারেশন আদতে ক্লিন আপ, কিছু গুরুত্বপূর্ণ মানুষকে মুছে ফেলা, যারা এমন কিছু জানে যা প্রকাশ হলে বড় মাথারা ধরা পড়বে। সবাই যখন আজকের মতো বিদায় নিচ্ছে, তখনও কেউ জানতো না ওদের জন্য কি অপেক্ষা করছে সামনে। যে ভবন ও রুমকে কঠোরভাবে নিরাপত্তায় বেঁধেছিল, সেই ভবনের দেয়ালে গোপন সার্ভেইল্যান্স ক্যামেরা, সেই রুমের দেয়ালে অডিও ব্যাগ পুরোদমে চলছে। কেউ বুঝতে পারেনি বন্ধ ফোনটাও ওদের মৃত্যু পরোয়ানা টেনে আনছে। উন্নত প্রযুক্তির এই যুগে অনেক কিছুই সীমা ছাড়িয়ে ট্রেস করা যাচ্ছে, কিন্তু তাহমিদ ও টিমের কেউ কিছুই জানতো না। একটি ওভার প্রাইভেট কার ধানমন্ডিতে নামলো। লোকটির সঙ্গে কুশল শেষে বেরিয়ে এলো পার্থ। চোখে সানগ্লাস, পরনে জলপাই রঙার টি শার্ট, কালো ডেজার্ট প্যান্ট। হাত ঘড়িতে সময় দেখে বুঝলো বিকাল 6:30 বাজে। ঢাকার জ্যাম ধৈর্যের পরীক্ষা নেয়। রাফানের সঙ্গে কথা বলার পর অনেকটা সময় কেটেছে, অথচ পৌঁছানোর কথা ছিল বিকেলে। চোখ থেকে সানগ্লাসের ডান ডাটটা ধরে খুলতে মর্তজা মেনশনে পা বাড়ালো। বাড়িতে হাসি, চিৎকার, চেঁচামেচিতে সরগরম। একটু খুঁজতে মার্জিয়াকে সিঁড়ি থেকে পেল। ওকে পেছন থেকে মার্জিত গলায় ডাকলো, হ্যালো মিস, আমি পার্থ, শোয়েব স্যারের সহকারী। ওনার ঘরটা কোন দিকে বলা যাবে? পাথমকে পিছু ফেলল মার্জিয়া। ভ্রুতুটু কিঞ্চিত কৌতূহলে কুচকে বলল, আপনি পার্থ ভাইয়া? আসুন আসুন, আপনার জন্য নানি আর ভাবিরা এই নিয়ে কতবার জিজ্ঞেস করে ফেলেছে। আপনার আসতে কোনো অসুবিধে হয়নি তো? পার্থ মৃদু হেসে মার্জিয়ার পাশে পাশে চলল। সিঁড়ি বেয়ে উঠতে উত্তরটা জানালো, জ্যাম নিয়ে নতুন করে কিছুই বলার নেই। রাস্তাঘাটের বিষয়, বাকিরা কোথায়? সবাই উপরে? জি ভাইয়া, আপনি চলুন, আপনাকে দেখিয়ে দিচ্ছি। বড় ভাইয়া বাড়ি নেই, সে রাফান ভাইয়ের সঙ্গে সকাল সকাল বেরিয়ে গেছে। কোথায় গিয়েছে বলে যায়নি। পার্থ এবার কিঞ্চিত বিস্মিত হলো। তড়িৎ বেগে প্রশ্নটা করল, এখনও ফেরেনি? না ভাইয়া, এখনও ফেরিনি। আপনি উপরে গিয়ে হাত মুখ ধুয়ে নিন, আমি নানিকে খাবারটা দিয়ে আসছি। পার্থকে একটা ঘর দেখিয়ে দিতেই মার্জিয়া প্রস্থান করলো। এদিকে পার্থ ঘরের চতুর্দিকে নজর বুলিয়ে নিচ্ছে। রাফানের ভাষ্যমতে স্যারের ফুফাতো ভাই এই শুক্রবারে বিয়ে করছেন। বেশ ত্রস্ত গতিতে সাজানো হচ্ছে আয়োজন। আজ মঙ্গলবার হলে হাতে সময় বেশি নেই। পার্থের সঙ্গে আনা লাগেজ ব্যাগটা খাটের কাছে রাখতেই হঠাৎ ফোন বেজে উঠল। বিছানার কিনারায় বসে ফোনটা বের করলো পার্থ। মোশাররফের কল। রিসিভ করে কানে চাপতেই ওপাশ থেকে বুলেটের গতিতে কিছু এলো। মোশাররফ প্রচণ্ড উত্তেজিত গলায় বলল, সিগন্যাল অরেঞ্জ। কপাল কুঁচকে এক ঝটকা দাঁড়িয়ে পড়ল পার্থ। কি হয়েছে? ওপাশের কণ্ঠস্বর ফিসফিস করে জানালো, ফাইল রিজেক্ট। পার্থর বুকটা ধক করে উঠল। ওই ফাইলে ছিল পার্বত্য অঞ্চলের গোপন বিষয়। স্যার কোথায়? লোকেশন হারিয়ে ফেলেছি। স্তব্ধ হয়ে চেঁচিয়ে উঠল পার্থ। রাফান কোথায়? ফেরত আসছে। প্রায় গর্জন করে উঠল পার্থ। বুকের ভেতর ধরফর করছে তার। উনি একা গেছেন? জি, সাপোর্ট ছাড়াই। কথা হারিয়ে ফেলল পার্থ। কান থেকে ফোনটা নামালো। হাতের তালু ঘেমে গেছে। তার সামনে খোলা জানালা। সেখানে পশ্চিমের আকাশে রক্তিম সূর্যটা ডুবে যাচ্ছে।